কারবালা স্মরণে ময়মনসিংহে তাজিয়া মিছিলের প্রস্তুতি। আসছেন হাজারো মানুষ। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাত চাষ শিল্পে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টির কারণে কমেছে উৎপাদন। লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। কেবল দুজন অতিথি শিক্ষক দিয়ে চলছে একাডেমিক কার্যক্রম। ময়মনসিংহের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে অচল অবস্থা। শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত 156 শিক্ষার্থী। পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দাবিতে সিলেটে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। পণ্য সরবরাহ বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ীরা। সমাধান করে ব্যবসা সচল রাখার আহ্বান। এবং নিয়ম না মেনে রাতেও ড্রেজার দিয়ে বালু উত্তোলন। সরকারি প্রকল্পের জেরে সুনামগঞ্জে নদী ভাঙন। প্রতিবাদ করলে দেয়া হচ্ছে হুমকি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছি আমি ওমর ইনাম। ময়মনসিংহে শোকাবহ পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মহানগরের পাটগুদাম বিহারী ক্যাম্পে তাজিয়া মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতীকী হিসেবে শোকযাত্রায় স্থান পেয়েছে পতাকা, কফিন সহ নানা জিনিস। এছাড়াও নতুন বাজার, আকুয়া 36 বাড়ি কলোনি থেকেও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আয়োজকরা। মিছিলকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। তাজিয়া মিছিলের আরো তথ্য জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ নগরের পাটগুদাম বিহারী ক্যাম্প এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের বিভিন্ন স্থানের মতো ময়মনসিংহেও কিন্তু তাজিয়া মিছিল শুরু হয়েছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরের পাটগুদাম এলাকায়। এখানের যে বিহারী ক্যাম্প রয়েছে এখান থেকে শুরু হয়েছে এই তাজিয়া মিছিল। জানিয়ে রাখি যে পবিত্র আশুরা কিন্তু মুসলমানদের জন্য একটি শোকাবহ একটি দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ইয়াজিদ বাহিনীর হাতে কিন্তু শহীদ হন। এই ঘটনা স্মরণে প্রতি বছর দেশের বিভিন্ন স্থানের মতো ময়মনসিংহেও এই তাজিয়া মিছিল বের করা হয় এবং এবারও কিন্তু ঠিক 3টায় দেশে ময়মনসিংহের এই পাটগুদাম এলাকা ছাড়াও নতুন বাজার, আকুয়ার 36 বাড়ি কলোনি থেকেও কিন্তু তাজিয়া মিছিল বের করা হয়েছে। এবং এখানে এই যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কনিষ্ঠ দৌহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যে মহান আত্মত্যাগ, সেই আত্মত্যাগের স্মরণ করা হচ্ছে। এবং ইয়া হুসেন ধ্বনিতে কিন্তু ময়মনসিংহ নগরীর সড়ক কিন্তু এখন প্রকম্পিত হচ্ছে। এই দিনের যে মানবতার ইতিহাস সবচেয়ে হৃদয় বিতরক ঘটনা ঘটেছিল। আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ও ন্যায়ের পথে শহীদ হয়েছিলেন। তারা কিন্তু সেই আত্মত্যাগকে আসলে স্মরণ করছেন। এখানে মিছিলের প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে কারবালার প্রান্তরের বিয়োগান্ত দৃশ্য, ইয়াজিদের বর্বরতা, মুসলিমের উপর যে জুলুমের চিত্র, সেটি কিন্তু এই মিছিলের মধ্য দিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই মিছিলে সেই নানা প্রতীকী চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে শোকের মাতমের সঙ্গে কিন্তু ধ্বনিতে তুলে ধরছেন প্রতিবাদ। কারবালার প্রান্তরের বিয়োগান্ত দৃশ্য, কোথাও ইয়াজিদের বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হুসাইনের শাহাদাতের মুহূর্তে। এই যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলো কিন্তু এই তাজিয়া মিছিলের মধ্য দিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ র্যাব এবং পুলিশের যে তৎপরতা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং পুরো নগর জুড়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর না ঘটে। এই ছিল পাটগুদাম এলাকা থেকে তাজিয়া মিছিলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। অন্য প্রসঙ্গ, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন চা শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উষ্ণতা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, রোগবালাইয়ের কারণে চা শিল্প ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। গেল মৌসুমে দেশে চায়ের লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 কোটি কেজি কম উৎপাদন হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও অভিযোজনমূলক কৌশল গ্রহণ না করলে এ শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দিকেন সিংহের ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। খরায় পড়ছে চা বাগান, অনাবৃষ্টিতে চা বাগানের গাঢ় সবুজের গালিচা ধূসর বর্ণ ধারণ করেছে। পাতায় পাতায় দেখা দিয়েছে বিভিন্ন রোগ। ভরা বর্ষায় দেখা নেই বৃষ্টির। জুন মাসে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হতে হবে সিলেট বিভাগের জন্য 619 মিলিমিটার, কিন্তু আমরা রেকর্ড করেছি 316 মিলিমিটার। উষ্ণ ও আর্দ্র পরিবেশ বিভিন্ন ছত্রাকজনিত রোগ এবং পোকামাকড়ের উপযোগী হয়ে উঠছে চা পাতা। চা বোর্ডের তথ্য মতে কিছু এলাকার উৎপাদন 15 থেকে 20% পর্যন্ত কমে গেছে। জলবায়ু পরিবর্তনের সাথে চা বাগানগুলোকে টিকে থাকতে হলে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরতা কমাতে হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। নিজস্ব টেকনোলজি ডেভেলপের মাধ্যমে এই সেচ ব্যবস্থাটাকে বাড়াইতে হবে। এই জন্য টি বোর্ড এবং টি রিসার্চ ইনস্টিটিউট তাদেরকে আগে এগিয়ে আসতে হবে। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা চেয়েছেন চা বাগানের মালিকেরা। ইরিগেশন সেটের ব্যবস্থা করে দিতে হবে সরকারের তরফ থেকে, যেটা আমাদের আর্থিক অবস্থার কারণে অনেক বাগান কিনতে পারতেছে না। চা বোর্ডের তথ্য মতেই চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 কোটি 30 লাখ কেজি। এপ্রিল পর্যন্ত চা পাতা উৎপাদন হয়েছে 3 কোটি 95 লাখ কেজি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে মৌলভীবাজারের প্রেমনগর চা বাগানে আছেন সহকর্মী শাহ অলিদুর রহমান এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। শুরুতে যাচ্ছি অলিদুরের কাছে। মৌলভীবাজারের চা সংকটের জন্য সংকট কাটছেই না। এই জেলার একের পর এক সংকট চা শিল্পের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। গত 7 থেকে 5-6 মাসের ভয়াবহ খরা এবং অনাবৃষ্টির কারণে মৌলভীবাজার জেলার সবকটি চা বাগানের উৎপাদন ব্যাহত হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে গত এই খরার কবলে পড়ে 20 থেকে 25% চা বাগানের চা বিনষ্ট হয়ে গেছে, চার পাতা নষ্ট হয়েছে, চায়ের গাছ নষ্ট হয়ে গেছে। এতে করে কি চায়ের উৎপাদন প্রায় ব্যাহত হয়ে পড়েছে। একের পর এক সংকট তো লেগেই আছে চা শিল্পের সাথে, নতুন করে আরো সংকট দেখা দিয়েছে। এই পর্যন্ত চা সংশ্লিষ্টরা আমাকে যে তথ্য জানিয়েছেন, এই পর্যন্ত প্রায় 40% চা উৎপাদনের এই ভোর মৌসুমে এসে পিছিয়ে রয়েছে। তবে সার্বিক অবস্থার মধ্যে যে আশার আলো হলো গিয়ে যে এখন পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টিপাত শুরু হয়েছে। জুনের শেষের দিক থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে চায়ের পাতায় সবুজ আভা ফিরে এসেছে এবং উৎপাদনও মোটামুটি ভালো শুরু হয়েছে। তারপরে উৎপাদন পরিমাণের যে পরিমাণের উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণে চা পাতা পাওয়া যাচ্ছে না। এতে চা বাগানগুলো তারা তাদের কারখানাও সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। তবে সবচেয়ে যে অবস্থা হয়েছে তার মধ্যে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে গিয়ে এখন যে খরার উপরে মরার গা হিসাবে যে তথ্য পাওয়া গেছে সেটি হচ্ছে চা নিলামে চায়ের সঠিক দাম পাচ্ছেন না। ষষ্ঠ চা নিলাম থেকে বাংলাদেশ চা বোর্ড প্রতি কেজিতে সমতল ভূমির প্রতি কেজিতে 10 টাকা করে বৃদ্ধি করেছে এবং সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের চায়ে 85 টাকা করে বৃদ্ধি করেছে। এতে চায়ের দাম বৃদ্ধি পাওয়ায় মানসম্মত গুণগত মানসম্মত চা বিক্রিতে অবিকৃত পড়ে রয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের চা সংকটের সর্বশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি হবিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ আহমদ খান। টানা বৃষ্টি এবং খরা, মানে এবারের হবিগঞ্জের যে চা বাগানগুলোর যে পরিবেশ, বিশেষ করে যে চা বাগান উৎপাদনের জন্য যে বৃষ্টি এবং খরা দরকার, এই পরিবেশের তারতম্য ঘটায় হবিগঞ্জের যে 24টি চা বাগান আছে এই চা বাগানগুলোতে যে উৎপাদন যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনেকটা শঙ্কা দেখা দিয়েছে। আমরা জানি যে গত কয়েক মাস যাবৎ হবিগঞ্জে যে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হয়নি, আবার একসাথে বিভিন্ন বেশ কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। আবার বর্তমানে প্রচণ্ড খরা দেখা দিয়েছে। সব মিলিয়ে মানে চা বাগানের যে পরিবেশ দরকার, যে আবহাওয়া দরকার, সেই আবহাওয়ায় তারতম্য দেখা দিয়েছে। আমরা চা বাগানের বিভিন্ন ব্যবস্থাপকরা, দেওবন্দি চা বাগান, তারপর চাঁদপুর চা বাগান, রশিদপুর চা বাগান সহ চা বাগানের বিভিন্ন চা বাগানের যারা ব্যবস্থাপকা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে এই আবহাওয়ার তারতম্যের কারণে হবিগঞ্জে যে চা শিল্প, এই চা শিল্পর যে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগের এই
যত চা বাগান আছে সব চা বাগানগুলোতে উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে একটি বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং তারা জানিয়েছেন যে এবছর যে চা যেভাবে হবিগঞ্জের যে 24টি চা বাগান রয়েছে এবং আরও ছোটো বড়ো বেশ কয়েকটি চা বাগান রয়েছে, সব মিলিয়ে যে সব এলাকার যে চা বাগানগুলো উৎপাদন স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম হবে বলে তারা মনে করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এবারে চা শিল্প আসলে আবহাওয়ার কারণে একটা হুমকির সম্মুখীন এবং চা যে উৎপাদন লক্ষ্যমাত্রা তা পূরণ হবে কিনা এ নিয়ে বড় একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো এই ছিল আজকের চা বাগান উৎপাদনের সর্বশেষ তথ্য। ছিলাম হবিগঞ্জ ও মৌলভীবাজারে। এদিকে চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর ইফতেখার আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং আমার সঙ্গে যুক্ত হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এবং টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর ইফতেখার আহমদ। স্যার, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি জানেন এই চা শিল্পে একটি সংকট চলছে, বিভিন্নভাবে সংকট চলছে, উৎপাদন কম হচ্ছে এবং ঝলসে যাচ্ছে বিভিন্ন চা গাছ, পোকামাকড়ে আক্রান্ত হয়েছে। এর কারণ হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের একটি বিরূপ প্রভাব পড়েছে একেবারে সম্পূর্ণ প্রকৃতি নির্ভর এই শিল্পের উপর। এ থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা স্যার? ধন্যবাদ। আসলে এটা একটা অত্যন্ত টাইম ডিমান্ডিং একটা প্রবলেম এবং একটা প্রশ্ন আপনি রেখেছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন যে আসলে আমাদের এই চা শিল্পের একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। এটা আসলে গোটা ওয়ার্ল্ডেই যেটাকে বলা হয় যে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে সমস্ত কোল্ড কান্ট্রি, সেখানে এখন অনেক সময় অতি বৃষ্টি, অতি মাত্রায় টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তারই প্রভাব আমরা আমাদের তৃতীয় বিশ্বের মতন একটা দেশ বাংলাদেশ, এবং বাংলাদেশের চা শিল্প একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্প, এই শিল্পতেও এরকম একটা প্রভাব পড়ছে। সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে পরিসংখ্যানে যেটা দেখা যায় যে বাংলাদেশের চায়ের জন্য ফেভারেবল বৃষ্টিপাতের পরিমাণ নর্মালি 2000 থেকে 3000 মিলিমিটার পার ইয়ার। সেক্ষেত্রে আমাদের দেশে অ্যাভারেজ বৃষ্টিপাতের সংখ্যা পরিমাণ হচ্ছে 1800 থেকে 2000 বা 2100, প্রায় 800 মিলি বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে। এবং টেম্পারেচার যেখানে সুইটেবল দেখা যায় যে আমাদের 25 থেকে 29, সেখানে আমাদের টেম্পারেচারটা মানে অ্যারাউন্ড দ্য এয়ার প্রায় গড়ে 30 থেকে 35, 36 এখন তো টেম্পারেচার এই ধরনের। এইরকম বিরূপ পরিস্থিতিতে চা শিল্পের প্রোডাকশনটা কমে যাবে, কারণ চায়ে যে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়াতে চায়ের যে বার্ডগুলো যে মানে শুট ডেভেলপ হওয়ার কথা সেটা ঠিক মতন হচ্ছে না। এটা ঠিক মতো না হচ্ছে না, এটাতে প্রোডাকশন কমছে। আর এই অতি বৃষ্টি অনেক সময় হচ্ছে, হঠাৎ করে আবার বৃষ্টি হচ্ছে না। এটা আমি একটু বলি, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো পরামর্শ আপনার আছে কিনা? জি, থ্যাংক ইউ। আসলে আমি ওটা একটু বলে শেষ করে করবো। এটাতে দেখা যায় যে আমাদের এই হওয়াতে রোগ বালাই বেড়ে যাচ্ছে এবং গাছপালাগুলো রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের প্রোডাকশন কম হচ্ছে। এবং এখনকার তথ্য মতে এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের প্রোডাকশন প্রায় 10% আমাদের প্রোডাকশন এখন আমরা পিছিয়ে আছি, আমাদের কাঙ্ক্ষিত যে মাত্রাটা অর্জন করতে পারিনি। আর এইটা থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদের এই যে অতি খরার জন্য আমরা আমাদের স্প্রিংকলার ইরিগেশন বা ড্রিপ ইরিগেশন সিস্টেমটা ডেভেলপ করতে হবে এবং আমাদের গাছকে ছায়া গাছ যেটা বলা হয় সেই গাছের আধিক্যতা বাড়াইতে হবে। আমাদের সয়েলের যে ময়েশ্চার, অতি খরাতে এগুলো খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যাচ্ছে, এই জন্য এগুলোকে মালচিং করতে হবে। মালচিং করলে ময়েশ্চারগুলো রিটেন হবে এবং গাছ সুস্থ থাকবে আমরা, এবং সেখান থেকে প্রোডাকশন পাবো। এছাড়াও আরও কয়েকটা বিষয় আছে যেগুলো খরা সহিষ্ণু গাছ, যেমন আমাদের বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট BT2, আবার আরও কয়েকটা এক্সোটিক ভ্যারাইটি আছে যেটা TV10, TV1, এই সমস্ত ভ্যারাইটিগুলো আমরা লাগাইতে পারি। এছাড়াও বর্তমান যুগে বায়োটেকনোলজির যুগ, এই বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা খরা সহিষ্ণু, রোগ সহিষ্ণু বিভিন্ন ধরনের প্রজাতি যদি আমরা উদ্ভব করতে পারি, তাহলে আমরা এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে পারি।
ধন্যবাদ স্যার। শুনছিলেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এবং টি টেকনোলজির বিভাগের অধ্যাপক ডক্টর ইফতেখার আহমেদ বলছিলেন যে সমস্যা চলছে 170 বছরের ইতিহাসে চা শিল্পের মধ্যে এখন যে সংকটকালীন সমস্যা চলছে, এই সংকট থেকে উত্তরণের জন্য তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বিশেষ করে চা বাগানগুলো শেড ট্রি নিধন হয়ে গেছে, একেবারে নাই বললেই চলে। শেড ট্রি লাগানো এবং শেড ট্রি আবার পুনঃস্থাপন করার জন্য দাবি মোটামুটি তিনি পরামর্শ দিয়েছেন। মোটামুটি এ ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চা শিল্পের সম্ভাবনা নিয়ে বিভিন্ন কথোপকথন। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিভাগীয় সময় আরও থাকছে কর্মসংস্থানের স্বপ্ন পূরণে ব্যর্থ জামালপুর অর্থনৈতিক অঞ্চল। 4 বছরে 22 প্রতিষ্ঠানের মধ্যে কারখানা চালু একটি। বিনিয়োগকারীদের দ্রুত কাজ শুরুর তাগিদ। নন্দন ক্যাম্পাসে একাডেমিক ভবন, থাকার ব্যবস্থা, শিক্ষার্থী সবই আছে, তবে নেই শিক্ষার কোনো পরিবেশ। বছর বছর শিক্ষার্থী ভর্তি করা হলেও 3 বছরেও নিয়োগ হয়নি অধ্যক্ষ, শিক্ষক থেকে শুরু করে কোনো জনবল। এই অবস্থা ময়মনসিংহের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি IHTর 2জন অতিথি শিক্ষক আর 1জন অস্থায়ী অফিস সহায়ক দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। এতে অনিশ্চয়তার মুখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। বাইরে থেকে দৃষ্টিনন্দন এক ক্যাম্পাস, তবে ভেতরে জমে আছে ধুলোর আস্তর, তালাবদ্ধ ফাঁকা বিভিন্ন কক্ষ। 4 তলা একাডেমিক ভবন, আবাসিক হল, কর্মকর্তা কর্মচারীদের আবাসন সবই আছে। 3 বছর ধরে চলছে শিক্ষার্থী ভর্তি, তবে নেই অধ্যক্ষ, শিক্ষক থেকে শুরু করে কোনো জনবল। এ যেন এতিম এক শিক্ষালয়। এমন নিদারুণ পরিস্থিতিতেই চলছে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি IHTর কার্যক্রম। কোনো জনবল নিয়োগ না দিয়েই 2022-23 শিক্ষাবর্ষ থেকে এখানে শিক্ষার্থী ভর্তি ও পাঠ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ল্যাবরেটরি ও রেডিওলজি বিভাগের পাঠ কার্যক্রম চালু হয় এই প্রতিষ্ঠানে। তবে দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটিতে কোনো জনবল নিয়োগ না দেয়া ও ল্যাব সুবিধা না থাকায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ভরা। এমন অবস্থায় সম্প্রতি ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্যাথোলজির যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো ওগুলাও নাই, আমরা রেডিওগ্রাফির যেগুলো ইনস্ট্রুমেন্ট দরকার ওগুলো একটুও নাই। আমরা আমাদের অধ্যক্ষ চাই, আমাদের টিচার চাই এবং নিয়মিত ক্লাস চাই। 2-3 বছর পর আমাদের কোর্সের বয়সসীমা আর কি শেষ হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা ফার্স্ট ইয়ারই অতিক্রম করতে পারিনি। প্রতিষ্ঠানটির যাত্রার শুরু থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খান। গত 4 মার্চ ময়মনসিংহ জেলা সিভিল সার্জন হিসেবে তিনি যোগ দিলে অভিভাবকহীন হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। এরপর 2জন অতিথি শিক্ষক দিয়ে সপ্তাহে 2 দিন নতুন ব্যাচের শিক্ষার্থীদের পাঠদান করানো হলেও একেবারেই বন্ধ রয়েছে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের অনিশ্চিত জীবন রুখতে সরকারি একমাত্র ভরসা বলছেন সাবেক অধ্যক্ষ। আমি যতদিন ছিলাম ততদিন পর্যন্ত পদ সৃজনের জন্য বহুবার চেষ্টা করেছি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে, এখন অর্থ মন্ত্রণালয়ে ব্যাটিংয়ের জন্য আছে। প্রতিষ্ঠানটির অবস্থা নজরে আনা হলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক জানান, শিক্ষক সহ অন্যান্য জনবল কাঠামো অনুমোদন ও নিয়োগের প্রক্রিয়া চলছে। জনবল কাঠামো, তারপরে বাজেট বরাদ্দের এসব কাজ চলছে, হয়ে যাবে। ময়মনসিংহ IHTতে বর্তমানে 3টি ব্যাচে শিক্ষার্থী রয়েছেন 156 জন। SSC পাশের পর ভর্তি পরীক্ষার মাধ্যমে 4 বছর মেয়াদী এই কোর্সে ভর্তি হন তারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দফা দাবিতে সিলেটে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। শনিবার ভোর 6টা থেকে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে 48 ঘন্টার জন্য এ ধর্মঘট শুরু হয়, তবে এখনও মেলেনি দাবি পূরণের কোনো আশ্বাস। এ কারণে ধর্মঘট আরও 24 ঘন্টা বাড়ানোর কথা জানায় আন্দোলনকারীরা। এদিকে পণ্য পরিবহন ধর্মঘটের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। দ্রুত সমস্যা সমাধান করে ব্যবসা সচল রাখার দাবি তাদের। গতকালকে থেকে গাড়িগুলো বন্ধ, আজকেও বন্ধ। কাস্টমার আয় আসে, তো এসে চলে থাকা, মাল টাল নিতে পারে না। যদি এই গাড়িগুলো না চলে আমরা ব্যবসা বন্ধ। যেগুলো লেবার আছে তারাও সব বসা,
বেচা কিনা নাই, সব বেশি বেশি আছে। সব দিক খেয়াল রাখিয়া ঊর্ধ্বতম কর্তা বা নেতৃবৃন্দ যারা আছেন সেরা আমাদের এই জৈন্তা, খানাইরঘাট, গোয়াইনঘাটের, বুলাগঞ্জের পাথরকুয়ারিতে যাতে মানুষ জীবিকা অর্জন করিয়া খাইতে পারে সেই জন্য দৃষ্টি রাখার জন্য। সুনামগঞ্জে সরকারি প্রকল্পের বালু অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। লালপুর এলাকায় সারের গুদাম নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ এক প্রতিষ্ঠান পেলেও নদীতে বালু তুলছে অন্য প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, ড্রেজারের শব্দে রাতে ঘুম হচ্ছে না তাদের। ভাঙন শুরু হয়েছে নদীর তীরে, কেউ প্রতিবাদ করলে দেয়া হচ্ছে হুমকি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। দিনে রাতে সমানে চলছে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। সরকারি নির্দেশনা অনুযায়ী রাতে ড্রেজার চালানোর অনুমতি না থাকলেও তা মানা হচ্ছে না। সুনামগঞ্জের সদর উপজেলার লালপুর এলাকায় সারের গুদাম নির্মাণের জন্য নিচু ভূমি ভরাট শুরু হয় গত জুন মাসে। এজন্য সুরমা নদী থেকে 7 লাখ ঘনফুট বালু তোলার কাজ পায় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে তারা কাজটির দায়িত্ব দেয় স্থানীয় মেসার্স মোসা এন্টারপ্রাইজ নামে আরেক প্রতিষ্ঠানকে। অভিযোগ উঠেছে ড্রেজার মালিক দিনরাতে বালু তুলে সরকারি কাজের নামে অন্যত্র বিক্রি করছেন। এলাকাবাসীর অভিযোগ, ড্রেজারের শব্দে রাতে ঘুম হচ্ছে না তাদের। ভাঙন শুরু হয়েছে নদীর তীরে, এর প্রতিবাদ করলে দেয়া হচ্ছে হুমকি। যে ডাম্পে যেগুলো বিক্রি করা হয় ওদেরকে সকালে লোড করে দেয় আর সন্ধ্যার সময় ওদেরকে লোড করে দেয়, ওরা ডাম্পে বিক্রি করে। হুমকি দেন যে ওটা নিয়ে তোমরা মাথা কামাইতে হবে না, ওটা আমাদের কাজ, এটা আমরা কি করব না করব এটা আমার ব্যাপার। মানি যায় না, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না, এটা খুব জ্বালা যন্ত্রণা করে। তারা নানান ধরনের নানান নেতা তার হুমকি দেখায় যে তোরা গ্রাম ছাড়া হইবে, শব্দ লাগিয়া পড়াশোনা জানার, জমিন ভাঙ্গা, রাস্তা ভাঙ্গা, এই পর্যন্ত আমরা ভাঙছে, এখন বাড়ির কিনারও আইসে ভাঙ্গা। বাধা দিলে গেলে পুলিশ দৌড় মারে পরে। এখন আমরা ওইটার নিষ্পত্তি চাই, নিষ্পত্তি কোনো হইতো আমরা কার কাছে যাইতাম। এ নিয়ে প্রশ্ন করলে ড্রেজার চালক দিনের কথা অস্বীকার করেন, রাতে তার নানা অজুহাত। আর প্রকল্পের ভরাট কাজের অগ্রগতি ড্রেজার মালিকের ওপর নির্ভর করছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। না না না, এরকম কোনো ডকুমেন্ট ওরা দিতে পারবো না যে আমরা কোথাও বেশি, আমরা বেচবো কম নয়, আমরা তো বেচার অধিকার নাই, কোনো কিছু করেন না। যেহেতু আমরা বেতনদারি, আমরা 12 ঘন্টা ডিউটি করি, কোম্পানি মাল নেয়, সারের কথা যাই পর্যন্ত আমরা জানি। বালি পড়ার উপর ডিপেন্ড করবে। ওনারা আমাদেরকে 2 মাস সময় দিয়েছেন এটাকে মাটি ভরাট করার জন্য। এখন আমরা যাদেরকে কোম্পানি বা সরকার যাদেরকে কাজ দিয়েছে, এখন তারা যেভাবে মাটি দিচ্ছে এটার উপর নির্ভর করবে কতদিন লাগবে। এর প্রতিকার চেয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নতুন নিয়োগ পাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার। রাতের ড্রেজার চলার আসলে কোনো নিয়ম নাই, কিন্তু যদি কোনো অভিযোগ পাওয়া যায় যে রাতে ড্রেজার চলছে যেটা সময়ের বাইরে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। সুরমা নদী থেকে 2 মাসের জন্য বালু উত্তোলনের অনুমতি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, সুনামগঞ্জ। বিভাগীয় সময় আরও থাকছে। সংস্কারের অভাবে বেহাল শেরপুরে গাজীপুর খামার নারিতা বাড়ি সড়ক, অসংখ্য গর্তের কারণে চলাচলে দুর্ভোগ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। 4 বছর ধরে নির্মাণ করা হয়েছে জামালপুর অর্থনৈতিক অঞ্চল, অথচ 22টি প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত কারখানা নির্মাণ করেছে মাত্র 1টি প্রতিষ্ঠান। এলাকাবাসী বলছেন, শিল্পাঞ্চল ঘিরে কর্মসংস্থান বাড়ার যে স্বপ্ন তারা দেখেছিলেন তা পূরণ হচ্ছে না। শিগগিরই সব প্রতিষ্ঠান নির্মাণ করার দাবি তাদের, আর বিনিয়োগকারীদের কাজ শুরুর তাগাদা দিচ্ছে কর্তৃপক্ষ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2016 সালে জামালপুর সদর উপজেলার দিকপাই এলাকায় জামালপুর অর্থনৈতিক অঞ্চল নির্মাণ শুরু হয়ে 2021 সালে শেষ হয়। এরপর 22টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করলেও 9টি প্রতিষ্ঠান বিনিয়োগ করে অবকাঠামো নির্মাণ কাজ শুরু করে। তবে এর কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যায় 8টি প্রতিষ্ঠানের কার্যক্রম। এলাকাবাসী বলছে, শিল্পাঞ্চল ঘিরে কর্মসংস্থান বাড়ার যে স্বপ্ন তারা দেখেছিলেন তা পূরণ হচ্ছে না। 8-9 বছর হয়ে গেল, এখন পর্যন্ত জমির যে কোনো অগ্রগতি, কোনো শিল্প কারখানা হচ্ছে না। দ্রুত কাজ করতো তাহলে আমরা চাকরি বাকরির উন্নয়নমূলক কাজে ধারাবাহিকতা করতে পারতাম। এদিকে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ সহ শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ দেখে সন্তুষ্ট বিনিয়োগকারীরা। অ্যাক্সেস রুট থেকে শুরু করে ল্যান্ড ডেভেলপমেন্ট বলেন, ইলেকট্রিসিটি, গ্যাস,
পানি এভরিথিং মোটামুটি ডান। সুতরাং আমরা খুবই স্যাটিসফাইড। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিল্পাঞ্চল কর্তৃপক্ষ। মুঠোফোনে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কারখানা নির্মাণের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে প্লটগুলো। অনেকেই ইন্ডাস্ট্রি করতেছে, কেউ কেউ একেবারে ফাইনাল স্টেজে আছে, অনেকেই আছে যারা স্টার্টই করে। তাদেরকে আমরা টাকাটা দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি করেন। জামালপুর অর্থনৈতিক অঞ্চলের আয়তন 436 একর। পুরো অঞ্চলে কারখানা চালু হলে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হবে 20,000 মানুষের। সময় সংবাদ, জামালপুর। সংস্কারের অভাবে বেহাল দশা শেরপুর গাজীর খামার নালিতাবাড়ি সড়কে। ছোট বড় অসংখ্য গর্তের কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। তবে শিগগিরই জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের আশ্বাস এলজিইডির। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। সড়ক জুড়ে খানাখন্দ, জমে আছে বৃষ্টির পানি, ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। বেহাল দশা শেরপুর গাজীর খামার নালিতাবাড়ি সড়কের। 2016-17 অর্থ বছরে সবশেষ সংস্কার করা হলেও প্রকল্পের কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে আগের অবস্থায় ফিরে যায়। বৃষ্টি হইলেই এমন কাদা হয় যেটা বলা বাহুল্য। গাড়ি ঘোড়া চলার অসুবিধা, রোগী নিয়ে যাওয়া কষ্ট হয়। এদিকে ডুলে একবার, এদিকে একবার ডুলে। তবে শীঘ্রই জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের আশ্বাস এলজিইডির। প্রকল্প দাখিল করেছি, সেটি পাশ হলে পরে এটা ব্যাপক যানবাহন চলাচলের উপযোগী একটা হাইওয়ের মতো রাস্তা হবে। 17 কিলোমিটার দীর্ঘ শেরপুর গাজীর খামার নালিতাবাড়ি সড়কটি প্রতিদিন 1 লাখের বেশি মানুষ ব্যবহার করেন। সময় সংবাদ, শেরপুর। হাওড়ে পানি কম থাকায় হবিগঞ্জে শায়েস্তানগর বাজারে কমেছে দেশীয় মাছের সরবরাহ, তবে দাম রয়েছে সহনীয় পর্যায়ে। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের শায়েস্তানগর বাজার সকাল থেকেই মুখর ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে। রুই, কাতল, বাইম, শোল, শিং, মাগুর সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এ বাজারে। তবে হাওরে পানি কমে যাওয়ায় সরবরাহ কমেছে মাছের, যদিও দাম এখনো নাগালের মধ্যেই। এখান থেকে মাছ কিনে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করেন ব্যবসায়ীরা। বোয়াল মাছ বিকে আপনার 1100-1200 টাকা কেজি, কই মাছ বিকে 180 টাকা কেজি, তারপরে শিং মাছ আছে 220 টাকা থেকে ধরে 300 টাকা কেজি। বিভিন্ন ধরনের মাছ এই বাজারে পাওয়া যায়। অন্যান্য বাজার থেকে এই বাজার মাছ পাইকারি খুবই সস্তা। পাইকারি দরে কিনা যায়, এই মাছ কিনে আমরা অনেক লাভবান হই। বাজারের অবকাঠামো উন্নয়ন হলে বেচাকেনা আরো বাড়বে বলে আশা বাজার কমিটির নেতাদের। মেঘ বৃষ্টি দিলে আমরা বাজারে চলতে পারি না, রোদ দিলেও চলতে পারি না, কাদা লেগে থাকে। সরকারের কাছে আমরা একটা দাবি উন্নয়ন করার জন্য। শায়েস্তানগর মাছ বাজারে খুচরা ও পাইকারি মিলিয়ে প্রতিদিন গড়ে 30 লাখ টাকার মাছ বিক্রি হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গোপন সংবাদের ভিত্তিতে 30 জুন ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী হরিণাপাটি এলাকায় অভিযান চালায় বিজিবি। সেখানে পরিত্যক্ত একটি টিনশেড গুদাম থেকে জব্দ করা হয় 4,286 পিস শাড়ি, 5,000 পিস প্রসাধনী ও 20,000 পিস চকলেট। বিজিবি জানায় অবৈধভাবে এসব পণ্য মজুত করে চোরা কারবারিরা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। 5 জুলাই ভোরে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার দাউধারা কাটাবাড়ি এলাকায় বন্য হাতির একটি দল খাবারের সন্ধানে যায়। সেখানে আগে থেকে বিদ্যুতের সংযোগ দেয়া জিআই তারে জড়িয়ে গেলে একটি হাতির মৃত্যু হয়। অন্য হাতিগুলো বিকট শব্দে চিৎকার করতে থাকে। খবর পেয়ে বন বিভাগের লোকজন সেখানে গিয়ে হাতিটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য আলামত সংগ্রহ করে হাতিটির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কারবালা স্মরণে ময়মনসিংহে তাজিয়া মিছিলের প্রস্তুতি, আসছেন হাজারো মানুষ। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাত চা শিল্পে, তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টির কারণে কমেছে উৎপাদন, লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। এবং কেবল 2 জন অতিথি শিক্ষক দিয়ে চলছে একাডেমিক কার্যক্রম। ময়মনসিংহের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে অচল অবস্থা, শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত 156 শিক্ষার্থী। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে।
সঙ্গে থাকুন সময়ে।